হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব হচ্ছে WBH এর টেস্ট পেপার 2025-এর একটি স্কুলের সেট আমরা সমাধান করব এবং স্কুলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া। এই স্কুলটার আমরা MCQ আর SAQ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই স্কুলটা কিন্তু তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে স্যার এটার পুরো স্কুলটার সমাধান করিয়ে দিলে ভালো হয়। তো এই ভিডিওতে জাস্ট MCQ আর SAQটা রয়েছে, মানে 1 দাগ থেকে 4 দাগ পর্যন্ত রয়েছে। বাকিটা যদি তোমরা চাও যে বড় প্রশ্ন করাতে হবে এই পার্টিকুলার শুধুমাত্র রামকৃষ্ণ মিশন এই এই স্কুলটা থেকে, তাহলে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবে। ঠিক আছে, কমেন্টে লিখবে যে স্যার পুরো পুরো ফুল বা সম্পূর্ণ ভিডিও চাই, বা বাকি বড় অঙ্কগুলো আমার দরকার রয়েছে। এটা লিখে কমেন্ট করবে, তাহলে কমেন্ট বেশি হলে কিন্তু আমরা নেক্সট পার্টটা নিয়ে আসবো, যেটা বড় প্রশ্ন নিয়ে আমরা এইটা আলোচনা করতে পারি। তো এইটাতে শুধুমাত্র আমরা MCQ আর SAQ নিয়ে আলোচনা করব। এটা তোমরা দেখতে পাচ্ছ WBH এ 2025-এর পেজ নম্বর C53-তে পাবে, 53 পেজে রয়েছে। তো আমরা চলো শুরু করছি। শুরু করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে নাও। দেখো প্রথম প্রশ্নটা আমাদেরকে কি বলছে, একেরটা বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে কোনো মূলধনের 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং 1 বছরের সরল সুদ। মাথায় রাখবে 1 বছর, এই যে একটা বছর রয়েছে এটাতে সরল সুদের যা পরিমাণ হবে চক্রবৃদ্ধি সুদেরও কিন্তু সেম পরিমাণই হবে, কোনো ডিফারেন্স কিন্তু 1 বছরের ক্ষেত্রে হয় না। ঠিক আছে, তাহলে 1 বছরের সরল সুদের যা পরিমাণ হবে চক্রবৃদ্ধি সুদেরও তাই পরিমাণ হবে। 1 বছরের ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হয় না। 1 বছরের পর থেকে অর্থাৎ 2 বছর 3 বছর এটাতে কিন্তু চক্রবৃদ্ধি সুদ বেড়ে যায়। ঠিক আছে, এটা বৃদ্ধি পায়। তার জন্য এটা আমরা অপশন সি লিখব। ঠিক আছে, অপশন সি এক্স ইকুয়াল টু ওয়াই, কারণ এক্সটা পাচ্ছে চক্রবৃদ্ধি সুদে টাকা আর ওয়াইটা পাচ্ছে সরল সুদে টাকা, তাই এক্স ইকুয়াল টু ওয়াই হবে। এটা কোষে দেখানোর কিছু নেই, জাস্ট লজিকটা মনে রাখবে। 2 নম্বরটা দেখো, 2 নম্বরের প্রশ্নটা আমি করে দিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই রয়েছে। আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কে এক্স ওয়াই লিখতে পারি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই দিয়ে এক্স ওয়াই লিখতে পারি, ইকুয়াল টু কে পড়ে থাকবে, কেটা হচ্ছে ভেদ ধ্রুবক। আমরা কি করব বলতো, এখানে একটা জিনিস নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে 2xy, মানে 2 দিয়ে আমরা নিচেরটাকে গুণ করলাম, তাহলে কে এর নিচেও 2 হবে। ঠিক আছে, 2 দিয়ে আমরা উভয় পক্ষে ভাগ করলাম। এবার যোগ ভাগ প্রক্রিয়া করবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, আর নিচে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, ইকুয়াল টু এটাতেও হবে কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এবার দেখো আমরা নেক্সট করব কি, ওপরেরটা যাচ্ছে হচ্ছে এক্স প্লাস ওয়াই আর নিচেরটা যাচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা হচ্ছে কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এবার দেখো এক্স প্লাস ওয়াই লিখলাম আর বাই দিয়ে এক্স মাইনাস ওয়াই লিখলাম, এটা স্কোয়ারটা ওই পাশে চলে গেলে কে প্লাস 2 বাই কে মাইনাস 2 হবে। এবং এই পুরো রাশিটাকে আমরা কি ধরলাম, এম ধরে নিলাম। এবার আবার যোগ ভাগ প্রক্রিয়া করব, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, একইভাবে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, ইকুয়াল টু এই পাশে হবে এম প্লাস ওয়ান ইন্টু এম মাইনাস ওয়ান। এটাও আমরা যোগভাগ প্রক্রিয়া করে করলাম। ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, নিচে এক্স এক্স কেটে যাচ্ছে, উপরে থাকছে 2x বাই 2y, ইকুয়াল টু এটা আমরা পাচ্ছি এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান। 2 কেটে যাচ্ছে, তার মানে আমরা এক্স বাই ওয়াই ইকুয়াল টু ধ্রুবক পেলাম। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, মানে আমরা বলতে পারি এক্স ভ্যারিজাস ওয়াই। তাহলে এক্স ভ্যারিজাস ওয়াই, যেটা অপশন বিতে রয়েছে। ঠিক আছে, অঙ্কটা দেখো একটু বড় হয়ে গেছে। ঠিক আছে, তোমরা এটা এমনি যখন অঙ্কটা দেখবে, অঙ্কটা দেখেই কিন্তু বলে দেবে যে এটা এক্স ভ্যারিজাস ওয়াইয়ের সাথে ভ্যারিজাসে রয়েছে, মানে সরল সম্পর্কে রয়েছে বা সরল সমানুপাতি রয়েছে বা সরল ভেদে রয়েছে। এটা দেখেই কিন্তু অঙ্কটা চেনা যাচ্ছে, কিন্তু যেহেতু অনেকে এটা বুঝতে পারবে না, তাই পুরোটা কিন্তু এটা বোঝানোর জন্য অঙ্কটা কষতে হলো, না কষলেও কিন্তু পরীক্ষার হলে চলবে। দেখো আমরা চলে আসছি হচ্ছে এবার 3 দাগের প্রশ্নটা। 3 দাগেরটা কি বলছে ভালো করে বোঝো। কোনো বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে, আচ্ছা তার আগে বলে দিই, এটা অনেকের দেখতে হয়তো অসুবিধা হবে, এটা একটু আমি বড় করে দিচ্ছি। এবার ঠিক আছে। দেখো অঙ্কটা কি বলছে, যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরের
একটি বিন্দু থেকে ওই বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তটার ব্যাস কত? দেখো প্রথমে একটা বৃত্ত আঁকলাম, আমি কিন্তু এগুলো সব ফ্রি হ্যান্ডেই আঁকছি, মানে কোনো স্কেল পেন্সিল ইউজ করছি না, ঠিক আছে? তো এই হচ্ছে এটা, এখান থেকে এটা দাগ টেনে দিলাম, এটা স্পর্শ বিন্দু, তাহলে আমি এটা নামকরণ করে দিলাম, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে ও। এখানে বলেছে ও বির যে মানটা সেটা হচ্ছে 15 সেন্টিমিটার, এটা বলে দিয়েছে, আর 12 সেন্টিমিটার স্পর্শক বলেছে, মানে এ বির মানটা বলে দিয়েছে 12 সেন্টিমিটার। আর আমরা জানি কোণ ও এ বি এটা কিন্তু 90 ডিগ্রি হয়। কেন হয় আশা করি তোমরা জানো, যে কোনো স্পর্শক তার কেন্দ্রগামী যে ব্যাসার্ধ, যে ব্যাসার্ধটা আমরা যে লম্বটা টানি বা ব্যাসার্ধটা যে আমরা টানি সেটা স্পর্শকের ওপর লম্বভাবে অবস্থান করে, লম্ব মানে 90 ডিগ্রি, ঠিক আছে? তো আমরা কি করব, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে লম্ব ও এর মানটা তো আমরা জানি না, তাই ও এর স্কোয়ার থাকবে। ও বির মানটা আমরা জেনে গেছি 15 স্কোয়ার আর মাইনাস দিয়ে 12 স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি ও এ ইকুয়াল টু রুট ওভার 15 স্কোয়ার 225, 12 স্কোয়ার 144। এটাকে যদি বিয়োগ করো তাহলে কি হবে বলো তো, 4 আর 1 5, আর এখানে হচ্ছে 8, 81 মানে হচ্ছে 9, তাহলে ও এর যে মানটা সেটা 9 সেন্টিমিটার, কিন্তু অঙ্কে চেয়েছে দেখো ব্যাস কত, তাহলে ব্যাসার্ধ যদি 9 হয় তাহলে ব্যাস হচ্ছে 9 দুগুণী কত বলো তো 18 সেন্টিমিটার হবে, ঠিক আছে? যেটা অপশন ডিতে রয়েছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এবার চলে আসছি আমরা পরেরটায়, দেখো পরের অঙ্কটা কি বলছে, পরের অঙ্কটা আমরা করব, দেখে নাও পরের অঙ্কটা, অর্থাৎ 4 দাগেরটা। একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক ও একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলে ক্ষেত্রফলের অনুপাত কত? এটা আমরা কি করব বলো তো, একটা নিরেট গোলকের সমগ্রতলে ক্ষেত্রফল সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার, আর ইস্টু দিয়ে নিরেট অর্ধগোলকের সমগ্রতলে ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার কেটে গেলে দেখো 4:3 পড়ে থাকে, তাহলে 4:3 দেখো অপশন বিতে রয়েছে, ঠিক আছে? 5 দাগেরটা কি বলছে দেখো, tan a 3/4 যদি হয় তাহলে আমরা এখানে লিখে দিলাম tan a 3/4, তাহলে tan a 3/4 মানে আমরা এটাকে tan 90 ডিগ্রি মাইনাস বি লিখতে পারি, এটাও 3/4 হবে। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে লিখলেন, দেখো a প্লাস বি এর মান যদি 90 ডিগ্রি হয় তাহলে a এর মান কত হবে, 90 বিয়োগ বি হবে, সেটাই এর জায়গায় বসিয়ে দিলাম। এবার পূরক কোণ অনুযায়ী আমরা জানি এটা cot বি ইকুয়াল টু 3/4 হবে। এখানেও চেয়েছে দেখো cot বি, তাহলে cot বির মানও 3/4, তাহলে 3/4 দেখো অপশন বিতেই রয়েছে, ঠিক আছে? নেক্সট আমরা চলে আসছি হচ্ছে পরেরটায়। পরেরটা আমরা কিভাবে করব, 6 দাগেরটা দেখো, 6 দাগেরটা কিন্তু খুবই ইউনিক টাইপের অঙ্ক, এটা আগেও একবার কোনো না কোনো মানে সেটে করিয়েছি। এটা দেখো যেহেতু 100 রয়েছে তাহলে 100 হচ্ছে যুগ্ম সংখ্যা, তাহলে যুগ্ম সংখ্যার সূত্র হচ্ছে x50 আর x51/2, এটা হচ্ছে মধ্যমা বের করার সূত্র, যেটা দেখো অপশন এতেই রয়েছে, ঠিক আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 2 দাগের একেরটা বলছে ax² প্লাস 2bx প্লাস c ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে বি স্কোয়ার সমান সমান কত হবে? দেখো আমরা নিরূপকটা জানি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়। এবার বি স্কোয়ারের মানটা দেখো এখানে বলে দিয়েছে 2b, ঠিক আছে? বি স্কোয়ারের মানটাই বলে দিয়েছে 2b, তাহলে 2bর হোল স্কোয়ার হবে, মাইনাস 4ac-টাই থাকবে কারণ এ আর সি রয়েছে, তাহলে ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 4b² ইকুয়াল টু 4ac। এবার ভালো করে লক্ষ্য করে দেখো 4 কেটে যাচ্ছে, তাহলে b² ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে ac, তাহলে এখানে জাস্ট আমরা কি বসাবো বলো তো, a আর c বসাবো, a গুণ c, ঠিক আছে? 2 নম্বরটা বলছে মিশ্র অংশীদারি কারবারে সবার মূলধন ড্যাশ সময়ের জন্য নিয়োজিত থাকে, বিভিন্ন সময়ের জন্য, এটার অ্যান্সার হবে বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত থাকে, মানে আলাদা আলাদা। 3 নম্বরের প্রশ্নটা বলছে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ কি কোণ হয়? স্থূল কোণ হয়, ঠিক আছে? স্থূল কোণ, স্থূল কোণ কাকে বলে জানো তো, যে কোণের মান 90 ডিগ্রির থেকে বড়
আর 180 থেকে ছোট তাকে স্থূল কোণ বলে। সূর্যের উন্নতি কোণ ড্যাশ হলে স্তম্ভের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সমান হয়, এটা 45 ডিগ্রি হলে। এটা একদমই ইজি। সূর্যের উন্নতি কোণ যদি 45 ডিগ্রিতে থাকে তাহলে লম্ব আর ভূমিটা সমান সমান হয়। 5 দাগেরটা বলছে একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, গোলক ও চোঙের আয়তনের অনুপাত কি হবে? সমান হবে। ঠিক আছে, সমানও লিখতে পারো অথবা 1:1ও লিখতে পারো, যেটা খুশি, দুটোই কিন্তু রাইট পাবে। অনুপাত সমান হয় এবং 1:1 হয়। 6 দাগেরটা দেখো কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের মাধ্যমে পাওয়া যায় তাকে ওজাইভ বলে। তাকে কি বলে? ওজাইভ বলে। ঠিক আছে, 3 দাগের দেখো প্রথমেরটা বলছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের কি দরকার হয়? এটা একদমই মিথ্যা হবে, 2 জন হলেই হয়ে যায়, 3 জনের দরকার পড়ে না। 2 দাগেরটা বলেছে এক্স ভ্যারিসাস জেড এবং ওয়াই ভ্যারিসাস জেড হলে এক্স ওয়াই ভ্যারিসাস জেড হবে, এটা করে দেখাতে হবে। দেখো এক্স সমান সমান k1 জেড ধরে নিলাম আর ওয়াই সমান সমান k2 জেড ধরে নিলাম, তাহলে দুটোকে যদি গুণ করে দিই তাহলে দেখবে k1 জেড ইন্টু k2 জেড হচ্ছে, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু k1 ইন্টু k2 আর এটা হয়ে যাবে জেড স্কোয়ার। তাহলে এক্স ওয়াই ভ্যারিসাস জেড স্কোয়ার হচ্ছে, কারণ এটা তো একটা ধ্রুবক পদ, তো তার জন্য আমরা এটাকে জেড স্কোয়ার লিখছি, কিন্তু এখানে জেড স্কোয়ার বলিনি, তাই এই কারণের জন্য এটা কি হবে? মিথ্যা হবে। 3 দাগের প্রশ্নটা বলছে কোনো বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে। এখানে অবশ্যই কথাটা বলেছে, তার মানে অলওয়েজ, অলওয়েজ কিন্তু হবে না, সেটা কিন্তু যেরকম খুশি এরকম হতে পারে। এটারও দূরত্ব আর এটারও দূরত্ব কিন্তু সেম, ঠিক আছে, ধরো এটাও 5 সেন্টিমিটার এটাও 5 সেন্টিমিটার, কিন্তু এরা পরস্পর সমান্তরাল না, এই কারণের জন্য এটা মিথ্যা হবে। 4 দাগেরটা বলছে দেখো সাইন থিটার মানটা কস থিটার মানের থেকে বড় কিনা। তো আমরা এখানে দেখে নিচ্ছি, সাইন থিটাকে আমরা 30 ডিগ্রি ধরে নিলাম আর কস থিটাকেও আমরা 30 ডিগ্রি ধরে নিলাম, তাহলে এটা হচ্ছে হাফ আর কস 30-র মান হচ্ছে √3/2। তো অবভিয়াসলি আমরা এখানে দেখতে পাচ্ছি √3/2 এটা বড়, ঠিক আছে, তাহলে কস 30টা কি হচ্ছে বলো তো? বড় হচ্ছে, কিন্তু এখানে বড় চিহ্নটা সাইনের দিকে দেওয়া রয়েছে, তাই এই কারণের জন্য এটা মিথ্যা হবে। ঠিক আছে, কারণ কস থিটার মানটা বড় সাইন থিটার মানের থেকে। 5 দাগেরটা বলছে অর্ধগোলকের উচ্চতা তার ব্যাসার্ধের কি সমান হয়? এটা একদমই সোজা অঙ্ক। দেখো এই যে অর্ধগোলক আমরা আঁকলাম, তার যে এই যে উচ্চতাটা সেটা এই ব্যাসার্ধ, মানে এটা আর হলে এটাও আর হবে, মানে এটার যা মান এটারও কিন্তু তাই মান, তার জন্য এটাকে আমরা কি লিখবো? সত্য লিখবো 5-এরটা। 6-এরটা বলছে কতগুলি তথ্যের মধ্যমা সর্বদা ওই তথ্যগুলির যে কোনো একটি হবেই। এটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, দেখো এটা, কারণ এটা মানে কষতে লাগবে না, কিন্তু এটা একটা লজিকটা তোমাদের খাটাতে লাগবে। দেখো আমি 3, 4, 5, 6 ধরে নিলাম, তাহলে এর যদি মধ্যমা বের করি তাহলে 3, 6 কেটে গেল, 4 আর 5 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে দেখবে 9/2 বেরোচ্ছে আর এটা হচ্ছে 4.5 বেরোচ্ছে, যেটা 4 আর 5-এর মাঝখানে রয়েছে, তার মানে 4ও সংখ্যা নয় 5ও সংখ্যা নয়, তার মাঝখানে বেরোচ্ছে, তাই তথ্যগুলোর যে কোনো একটি হবে, এটা অলওয়েজ কিন্তু মানে সবসময় কিন্তু মেন সংখ্যাটা হয় না, তার মাঝখানেরও কোনো সংখ্যা হয়, এর জন্য এটাকে আমরা কি লিখবো? মিথ্যা লিখবো। ঠিক আছে, তাহলে এটা আমরা করে ফেললাম হচ্ছে কি জানো? সত্য মিথ্যা। এবার চলে আসছি আমরা, দেখো 4 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। 4 দাগের প্রথম অঙ্কটা দেখো, একেরটা কি বলছে? বার্ষিক, আচ্ছা তার আগে এটাকে একটু বড় করে দিই, ছোট আছে। আচ্ছা দেখো এবার বলছে বার্ষিক সরল সুদের হার কত হলে কিছু টাকার 10 বছরের সরল সুদ তার সুদ আসলে 2/5 অংশ হবে। দেখো 1 দাগেরটা আমরা জানি পি প্লাস আই, এটার বলেছে কত? 2/5 অংশ ইকুয়াল টু পি। ঠিক আছে, এই লাইনটা বোঝার চেষ্টা করবে। সুদ আসলের 2/5 বলে দিয়েছে অংশ, দেখো তাহলে সুদ আসল মানে তো আমরা জানি পি প্লাস আই, এটার 2/5 অংশ ইকুয়াল টু কি হবে? আচ্ছা ইকুয়াল টু আই হবে, কারণ এখানে সুদ বলেছে, তাহলে সরল যে সুদটা সেটা পি প্লাস আই এর 2/5 অংশ। ঠিক আছে, এই লজিকটা কিন্তু তোমাকে বুঝতে হবে। আমরা জানি 2 দিয়ে উপরেরটা গুণ হবে, অর্থাৎ 2p প্লাস 2i, আর 5 দিয়ে আইটা গুণ হবে, তাহলে এখানে হয়ে যাবে 5i। এবার দেখো 2p ইকুয়াল টু আমরা পাচ্ছি 5টা আই থেকে 2টো আই বাদ দিলে 3টে আই, তার মানে শুধু আই এর ভ্যালু আমরা কি পাচ্ছি? 2p/3। ঠিক আছে, তাহলে আমরা সুদটা পেয়ে গেলাম কত? 2p/3।
আমাদের সূত্র আমরা জানি যে PRT/100, এটা আমরা সূত্র জানি। আই এর ভ্যালু হচ্ছে 2p/3, পি এর জায়গায় পি থাকবে, আর এর মান এখানে বলেনি, 10 বছরের জন্য বলেছে, আর বাই 100। 10 দিয়ে 100 কাটাকুটি করলে কত হয়? 10 10 100। পিপি কেটে যাচ্ছে, ক্রস গুণ করলে দেখো 3r ইকুয়াল টু 10 দুগুণি 20। তাহলে আর এর মান আমরা পাচ্ছি 20/3, আর 20/3কে মিশ্র ভগ্নাংশ করলে 3 6 18, 18 19 20, মানে 6.2-3% অ্যান্সার আসছে। ঠিক আছে, এটাই হচ্ছে অঙ্কটা অ্যান্সার, 6.2-3%। ঠিক আছে, দেখো এবার একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য এই অঙ্কগুলো করছি, তোমাদের কিন্তু দায়িত্ব অঙ্কগুলোকে লিখে লিখে করা। ঠিক আছে, সমস্ত যদি আমি করিয়ে দিই, মানে সব লিখে যদি করাই, ভিডিও অনেক লম্বা হবে এবং তাতে কিন্তু অনেকের প্রবলেম হবে। এত বড় বড় ভিডিও দেখে টাইম ওয়েস্ট করতে তোমাদেরও সময়টা নষ্ট হবে। তাই আমি তোমাদেরকে রেকমেন্ড করব, নিজে লেখা প্র্যাকটিস করো। নিজে না লিখলে অঙ্ক কোনোদিনও হবে না। ঠিক আছে, এটা একদম বাস্তব। আমি শুধু অঙ্কের স্যার হয়ে বলছি না, আমি তোমাদের অ্যাজ আ দাদা হিসেবে বা গাইড হিসেবেও বলছি, মানে বাড়ির লোক আমাকে মনে করতে পারো, তাদের সেই হিসেবে বলছি যে অঙ্কে ভালো রেজাল্ট করতে গেলে নিজেকে করতে হবে, দেখে দেখে করে নিলাম হবে না। ঠিক আছে, এবার দেখো আমরা 4-2 বলছি। 4-2 কি বলছে দেখো, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? দেখো দ্বিগুণ মানে হচ্ছে 2p ইকুয়াল টু পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার কি হবে? n হবে। পিপি কেটে যাচ্ছে, তাহলে 2 ইকুয়াল টু আমরা পেলাম 1+r/100 টু দি পাওয়ার n। এবার বলেছে 8 গুণ হবে, তাহলে 8p ইকুয়াল টু পি ইন্টু 1+r/100। এবার আমরা এটাকে ধরলাম হচ্ছে টি। এবার টি এর মান কিন্তু আমরা জানি না, তাহলে পিপি কেটে গেল, 8 মানে হচ্ছে আমরা 2 এর কিউব লিখতে পারি, তাহলে এটা হয়ে যাবে 1+r/100 টু দি পাওয়ার টি। 2 এর জায়গায় আমরা এটা বসিয়ে দেবো, তাহলে এটা কি বসবো? 1+r/100 টু দি পাওয়ার 3n বসবে, কারণ n তো ছিল আর এখানে দেখো টু দি পাওয়ার 3 রয়েছে, তাই 3n। আর এই পাশে যা আছে তাই বসিয়ে দিলাম, তাহলে টি এর ভ্যালু আমরা পাচ্ছি সূচক অনুযায়ী 3n। ঠিক আছে, কারণ আমরা জানি বেস মিলে গেলে টু দি পাওয়ার দুটো সমান সমান হয়ে যায়, তাই টি এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম কত? 3n। তাহলে তোমরা পুরো উত্তরটা লিখে দেবে যে 3n বছরে সেটা 8 গুণ হবে। চলো নেক্সট আমরা অঙ্কটা করব। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, 3 দাগেরটা বলছে x/y রয়েছে ভ্যারিজাস দিয়ে, আমরা এটাকে k1x+y লিখতে পারি। ঠিক আছে, সরি এটা সমান সমান দিলাম। তারপরে আরেকটা রয়েছে y/x সমান সমান আমরা k2 দিয়ে লিখতে পারি x-y। ঠিক আছে, এবার x² - y² ধ্রুবক হয়েছে। আচ্ছা, তো আমরা কি করব বলো তো, এইটাকে এরকমই থাকবে, আমরা কি করব, উভয় পক্ষকে গুণ করে দেবো, মানে দুটো রাশিকে গুণ করে দেবো, উভয় পক্ষ নয়, দুটো রাশিকে গুণ করে দিচ্ছি। তাহলে এটা y/x গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে k1x+y, আবার k2x-y। এবার দেখো x কেটে যাচ্ছে, y কেটে যাচ্ছে, এই পাশে পড়ে থাকছে 1, এই পাশে পড়ে থাকছে k1 k2 ইন্টু x² - y²। কেন বলো তো, একবার x+y রয়েছে, একবার x-y রয়েছে, এর জন্য এটা x² - y² সূত্রতে পড়ছে। এবার 1/k1 k2 করতে পারো, এবং এটার মান আমরা জানি x² y²। তাহলে আমরা সুতরাং দিয়ে বলতে পারি x² - y² সমান সমান ধ্রুবক। ঠিক আছে, কেন বলো তো ধ্রুবক, কারণ এই পদটা তো পুরোটাই ধ্রুবক পদ, এবং এটাই আমাকে কি করতে বলেছিল? প্রমাণ করতে বলেছিল, তাই আমরা লিখে দেবো হচ্ছে প্রমাণিত বলে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ঝটপট কিন্তু একটা লাইক করে দাও। ঠিক আছে, যারা যারা দেখছো ভিডিওটা এই মুহূর্তে, তারা সঙ্গে সঙ্গে একটা লাইক করে দাও। ঠিক আছে, এবং অবশ্যই কমেন্টে জানাবে যে তুমি কোন স্কুল থেকে দেখছো। এর আগের ভিডিওতে মাত্র 2-3 জনই বলেছে কোন স্কুল থেকে দেখছো, কিন্তু অ্যাকচুয়ালি ভিউজ কিন্তু 1000 2000 3000 ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু কেউ নিজের স্কুলের নামটা বলছে না। স্কুলের নামটা বলতে ক্ষতি কোথায় বলো? ঠিক আছে, আমি তো তোমাদের স্কুলে চলে যাব না, আমি শুধু জানতে চাই যে কোন কোন স্কুলে তোমরা পড়ো, কোন কোন স্কুল থেকে আমাকে, মানে আমার ভিডিওটা তোমরা ফলো করছো, সেটা আমার জানলে সুবিধা হয়, ভালো লাগে যে এতদূর পর্যন্ত আমার ভিডিও পৌঁছাচ্ছে। ঠিক আছে, তো একটু কমেন্ট করে জানাবে।
সবাই কিন্তু কমেন্ট তোমরা করো না। দেখো চলে আসছি 4 দাগেরটা, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু এটা রয়েছে। এটাকে আগে কি করতে হবে বলো তো, সাজিয়ে নিতে হবে। তো এটাকে সাজিয়ে নিলে কি হবে, প্রথমে আগে এটা লিখে নিলাম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর এটাকে এই পাশে নিয়ে আসলে পুরোটা এই পাশে নিয়ে আসলাম মাইনাস করে। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা ব্র্যাকেটে ভাঙলে 2k এক্স হবে, আর প্লাস কে হবে ইকুয়াল টু 0। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন যাচ্ছে, এই দুটো থেকে এক্স কমন যাচ্ছে, পুরো থাকছে 1 প্লাস 2k, আর প্লাস কে ইকুয়াল টু 0। এবার বলেছে বীজদ্বয়ের সমষ্টি যদি শূন্য হয়, আমরা জানি বীজদ্বয় মানে হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এটা আমরা সূত্র জানি, এবং এটার ভ্যালু বলে দিয়েছে 0। তার মানে আমরা বলতে পারি মাইনাস বি ইকুয়াল টু এ, সরি ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। তাহলে মাইনাস বি এর মানটা কত, এইটা, এই যে 1 প্লাস 2k, তাহলে মাইনাস দেব, আর তারপরে আবার একটা মাইনাস দেব, সেটা দিয়ে 1 প্লাস 2k রয়েছে। ঠিক আছে, দুটো মাইনাস কেন হচ্ছে, কারণ একটা মাইনাস সূত্রের জন্য, আর একটা মাইনাস বি এর মানের জন্য। দেখো বি এর মানটা কিন্তু মাইনাসে রয়েছে, ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 1 প্লাস 2k ইকুয়াল টু 0, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তার মানে 2k ইকুয়াল টু -1, তাহলে k ইকুয়াল টু -1/2 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, তাহলে k এর ভ্যালুটা আমরা কত পাচ্ছি, -1/2 পাচ্ছি। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের করতে হবে। চলে আসছি আমরা দেখো 5 দাগেরটা। 5 দাগেরটা কিন্তু আমি জাস্ট একদিন আগে, মানে গতকালই আমি এটা লাইভ ক্লাসে করিয়েছি। যারা যারা আমার লাইভ ক্লাসটা দেখেছো, ঠিক আছে, জ্যামিতিক সমস্যা বলে দেখবে লাইভ ক্লাস রয়েছে, জ্যামিতিক সমস্যা, অনেকগুলো জ্যামিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি, যেগুলো বিভিন্ন টেস্ট পেপার থেকে প্রশ্ন করেছে। লাইভ ক্লাসে আমি প্রত্যেক দিন এসে প্রায় চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পেপার থেকে বাছাই করা অঙ্কগুলো করাচ্ছি। তো তোমরা কিন্তু লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করো, এবং আমার চ্যানেলে কিন্তু দেখতে পাবে কখন কখন ক্লাসটা হয়। এছাড়াও যদি আরও জানতে চাও যে স্যার আমি আগে থেকে জানতে চাই, নাহলে আমার ভুলে যাই, তাহলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে একটা, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তার লিঙ্ক দেখবে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নিও, এবং অবশ্যই টেলিগ্রামটাও জয়েন করে নিও। ঠিক আছে, টেলিগ্রাম, এই দুটো জায়গায় কিন্তু আমি আগে থেকে ইনফরমেশান দিয়ে রাখি যে আমি কবে কখন ক্লাস করাই, বা কি বিষয়ের ওপর ক্লাস হচ্ছে সেটাও কিন্তু আগে থেকেই বলে দিই। ঠিক আছে, তো তোমরা কিন্তু লাইভ ক্লাসগুলো একটু অ্যাটেন্ড করো, তাহলে বড় প্রশ্নগুলোর সমাধান সেখানেই জানতে পেরে যাবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার এটা তো বলেছেন, তাহলে কি এখন করাবেন না? অবশ্যই করাবো। দেখো এখানে প্রথমে তোমাদেরকে ছবিটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এখানে ছবির মধ্যে ভালো করে দেখো, একটা বৃত্তস্ত কিন্তু চতুর্ভুজ রয়েছে, এর ভেতরে কিন্তু একটা বৃত্তস্ত চতুর্ভুজ রয়েছে, যেটা একদম সূক্ষ্ম। আমি যদি জুম করে দেখাই তাহলে দেখতে হবে, দেখো দেখো ছবির মধ্যে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে একটা চতুর্ভুজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি হাত বোলাচ্ছি, দেখো এখানে কিন্তু একটা চতুর্ভুজ রয়েছে এইভাবে, এটা বৃত্তস্ত চতুর্ভুজ। এবার দেখো বৃত্তস্ত চতুর্ভুজের এই কোণটা বলে দিয়েছে 50 ডিগ্রি, তাহলে এই যে বহিস্থ কোণ এটাও কিন্তু 50 ডিগ্রি হবে। এবার প্রশ্ন হচ্ছে কেন হবে। দেখো তোমরা খাতার মধ্যে লিখে রাখবে যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান হয়। আবারও রিপিট করছি, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান হয়, তাই এইটা 50 হলে এটাও 50 হবে, এটা আমরা জেনে গেলাম। এবার ভালো করে লক্ষ্য করে দেখো আরেকটা জিনিস, এখানে এই যে বাহুটা আর এই যে বাহুটা, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, তাহলে তার বিপরীত কোণও সমান হবে, অর্থাৎ এইটা আর এটা সমান হবে। এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা কোণ বের করতে পারি। কি করে বের করব, এটা বের করার আগে আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে এই কোণটা। এই কোণটা যেটা আমরা কি করে বের করতে পারি বলতো, 180 থেকে 140 বিয়োগ করে দেবো, তাহলে আমরা 40 ডিগ্রি পেয়ে যাব। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম কত, 40 ডিগ্রি। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা কোণ আমরা বের করতে পারি। ধরে নাও আমরা এইটা বের করব, ওবিডি। তাহলে কোণ ওবিডি এটা আমরা বের করব কি করে, 180 থেকে 40 বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 180 থেকে 40 করলে 140 হয়, 140কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 70 ডিগ্রি পাবো।
তাহলে এই কোণটা আমরা পেলাম কত, 70 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা যদি 70 ডিগ্রি পাই, তাহলে তার অপোজিট দিকে যে কোণটা রয়েছে সেটা কত ডিগ্রি পাবো, সেটা বের করতে গেলে আবার 180 থেকে 70 বিয়োগ করতে হবে, অর্থাৎ 110 ডিগ্রি আমরা পেলাম। তাহলে এই কোণটা আমরা পেলাম কত ডিগ্রি, 110 ডিগ্রি। তাহলে এই কোণটা 110 ডিগ্রি, এই কোণটা 50 ডিগ্রি, আমাকে বের করতে বলেছে এই কোণটা। ঠিক আছে, তাহলে 50 আর 110 হয়ে যাচ্ছে 160। ঠিক আছে, আর পুরোটা, এটা তো একটা ত্রিভুজ, আমি আবারও এঁকে দেখাচ্ছি, দেখো এটা কিন্তু একটা ত্রিভুজ, এই দেখো এটা কিন্তু একটা ত্রিভুজ। তাহলে এই কোণটা বের করতে গেলে 180 থেকে 160 বিয়োগ করতে হবে, অর্থাৎ 20 ডিগ্রি কিন্তু এই অঙ্কটার অ্যান্সার আসবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত ডিগ্রি আসবে, 20 ডিগ্রি আসবে। আমি ছবি ধরে ধরে কিন্তু অঙ্ক করিয়ে দিলাম। প্রথমে এটা 50 ছিল, তাই আমরা এটা 50 বের করলাম। এটা 140 ছিল, তার অপোজিট দিকে আমরা বের করলাম এটা কত, 40 ডিগ্রি। এটা 40 হলে এর অপোজিট দিকে যে দুটো কোণ রয়েছে সেটা আমরা বের করলাম, যেটা 70 ডিগ্রি। তাহলে এটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে তার আবার পাশের কোণটা 110 ডিগ্রি। তাহলে আমরা একটা 110 পেয়েছি, একটা 50 পেয়েছি, তাহলে বাকি কোণটা আমরা যোগ করে বিয়োগ করে দিলেই পেয়ে যাবো এটা 20 ডিগ্রি। ঠিক আছে, এটাকে আমি আর কষে দেখালাম না, ছবির মধ্যেই দেখিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার দেখো আমরা চলে আসছি হচ্ছে 6 দাগেরটায়। এবিসিডি একটা আয়তাকার চিত্র রয়েছে, ভালো করে দেখো, আমি একটা আয়তাকার চিত্র এঁকে নিলাম এবং ও হচ্ছে একটা বিন্দু, এই ওটা হচ্ছে একটা বিন্দু, নামকরণ করলাম এ বি সি ডি, আর এটা হচ্ছে ও। দেখো এরকম ভাবে যদি কোনো ছবি থাকে তাহলে একটা প্রমাণ তোমাদেরকে মনে রাখতে হবে, লিখবে আমরা জানি বলে এ ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান সমান বি ও স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। এই কিন্তু শর্তটা তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এ থেকে ও এর মান 5 সেন্টিমিটার বলে দিয়েছে, 5 স্কোয়ার। ও সি স্কোয়ারের মান জানি না। ও বির মানটা বলে দিয়েছে 6 স্কোয়ার, আর এটার মান বলে দিয়েছে 8 স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ও সি স্কোয়ার সমান সমান 6 স্কোয়ার 36, 8 স্কোয়ার 64, আর এটা কিন্তু মাইনাস করে এই পাশে যাবে 25। তাহলে ও সির মানটা আমরা রুট ওভারের মধ্যে 75 লিখতে পারি। কেন, কারণ এই দুটো যোগ করলে 100, 100 থেকে 25 বাদ দিলে হচ্ছে 75। তাহলে 75-এর যদি বর্গমূল করো তাহলে 5√3 আসবে। ঠিক আছে, এটা সেন্টিমিটারে হবে। ঠিক আছে, 5√3 সেন্টিমিটার হবে এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, চলো এবার চলে আসছি আমরা, দেখো নেক্সট অঙ্কটা। নেক্সট অঙ্কটা কিন্তু খুবই ইউনিক টাইপের একটা অঙ্ক, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, দেখো তোমরা বুঝতে পারো কিনা। অঙ্কটা বলেছে 7 দাগেরটা, দেখো বলেছে এ কমা বি কমা সি কেন্দ্র বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, এ বি 5 সেমি, বিসি 7 সেমি, আর সি এ 6 সেমি হলে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। দেখো এই হচ্ছে একটা বৃত্ত, এর পাশে আরেকটা বৃত্ত রয়েছে এবং তার নিচে আরেকটা বৃত্ত রয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি করছি, এখান থেকে এইটা আর এখান থেকে এটা আর এখান থেকে এটা জুড়ে দিলাম। ঠিক আছে, এবার এটার নামকরণ করবো, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে এটা যে ছেদ করছে এটার নাম পি রাখলাম, এটার নাম কিউ রাখলাম, আর এটার নাম আর রাখলাম। ঠিক আছে, এখানে যেগুলো ছেদ করছে এই পয়েন্টগুলো। ঠিক আছে, তাহলে এখানে আমাদেরকে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, এ থেকে পি আর এ থেকে আর এটা কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে আমরা এটাকেও এক্স ধরলাম, এটাকেও এক্স ধরলাম, এটাকেও ওয়াই ধরলাম, এটাকেও ওয়াই ধরলাম, আর এটাকেও জেড ধরলাম, এটাকেও জেড ধরলাম। ঠিক আছে, আমরা এটা ধরে নিলাম। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এক্স আর ওয়াই যদি আমরা যোগ করি, এক্স আর ওয়াই এই দুটো যদি যোগ করি তাহলে বলে দিয়েছে 5 সেন্টিমিটার, এটা বলে দিয়েছে। ঠিক আছে, যেহেতু এবির মাপটা 5 তাই এটা বলে দিয়েছে। আবার বিসির মান 7, দেখো বিসির মান 7, তার মানে ওয়াইয়ের সাথে যদি জেড যোগ করি তাহলে 7 সেন্টিমিটার বলে দিয়েছে। একইভাবে এক্স এর সাথে যদি জেড যোগ করি তাহলে 6 সেন্টিমিটার এটা বলে দিয়েছে।
আমরা তিনটেই কিন্তু পেয়ে গেলাম। তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ লিখলাম, এটা 2 নম্বর লিখলাম, এটা 3 নম্বর লিখলাম। এবার এই তিনটেকেই যদি যোগ করো, ঠিক আছে, যোগ করে দেখবে দুটো এক্স আসবে, দুটো ওয়াই আসবে, দুটো জেড আসবে। আর এই পাশে যদি ভালো করে যোগ করো তাহলে যোগ করে দেখবে 18 আসছে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু আমরা পেলাম 9 এবং এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এবার 4 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করে দাও। 4 নম্বর থেকে 2 নম্বর যদি বিয়োগ করো তাহলে 4 নম্বরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 2 নম্বরে রয়েছে ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 9 থেকে 7 বিয়োগ যাবে। তাহলে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, জেড জেড কেটে যাচ্ছে, তার মানে এক্স এর ভ্যালু পড়ে থাকছে 2। ঠিক আছে, তাহলে বলেছে এ কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে এবং সেটাই হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এটাই অ্যান্সারে লিখে দেবে 2 সেন্টিমিটার। ঠিক আছে, একদম ইউনিক টাইপের অঙ্ক, রামকৃষ্ণ মিশনে এরকম কিন্তু আশা করা যায়, স্ট্যান্ডার্ড কোশ্চেন একদম। ঠিক আছে, এটা কিন্তু প্র্যাকটিস করবে বারবার। নেক্সট চলে আসছি, দেখো এখানে বলছে একটা ত্রিভুজ রয়েছে, 8 দাগেরটা দেখো, একটা ত্রিভুজ রয়েছে। তাহলে আমি একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি, এখানে সমকোণী ত্রিভুজ হবে কারণ এখানে বলে দিয়েছে যে একটা 90 ডিগ্রি রয়েছে। ঠিক আছে, তাহলে এটা করলাম এ, এটা বি, আর এটা হচ্ছে সি। ঠিক আছে, এবার দেখো বিসির মানটা, বিসির যে মানটা সেটা বলে দিয়েছে √3 AB। তাহলে আমরা বিসি বাই এবি যদি করি তাহলে √3 পাচ্ছি। এবার দেখো বিসি বাই এবি মানে ভূমি বাই লম্ব হলে এটাকে তো আমরা কট সি বলে থাকি। তাহলে কট সি ইকুয়াল টু √3, কারণ সি এর সাপেক্ষে আমরা কোনটা তৈরি করছি। তাহলে কট সি ইকুয়াল টু √3 হলে আমরা বলতে পারি কট 60 ডিগ্রিতে √3 হয়, তাই তো? এটা তো আমরা জানি। সরি 30 ডিগ্রিতে হয় না 60 ডিগ্রিতে হয়, আশা করি মনে হয় 60 ডিগ্রিতেই হয়। ঠিক আছে, যদি ভুল হয় একটু জানিয়ে দিও, মাঝে মাঝে নিজেরও গুলিয়ে যায়। ঠিক আছে, তাহলে কজ 30 ডিগ্রিতে হয়, হ্যাঁ 30 ডিগ্রিতে হয়। ঠিক আছে, 30 ডিগ্রিতে হয়। তাহলে কট 30 ডিগ্রিতে √3, তাহলে সি এর ভ্যালু আমাদের কি হচ্ছে 30 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদেরকে এখানে বের করতে বলেছে সাইন সি এর মান। তাহলে সাইন সি, তাহলে সি এর মানটা আমরা তো বসিয়ে দেবো 30 ডিগ্রি। তাহলে এখানে 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ অ্যান্সার হবে। ঠিক আছে, হাফ অ্যান্সার হবে। ঠিক আছে, এটা হাফ হবে। চলো এটা হয়ে গেল 8 দাগেরটা। চলে আসছি আমরা এবার 9 দাগেরটায়, এটা আমি মুছে দিলাম। এগুলোর কিন্তু কোনো পিডিএফ পাবে না, এগুলো কিন্তু তোমাদের খাতায় করে নিতে হবে। 9 দাগেরটা বলছে একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ভালো করে দেখো, আমি এটা লিখে লিখে করাচ্ছি না, আমি তোমাদেরকে জাস্ট বোঝাচ্ছি। গোলকের বক্রতলের ক্ষেত্রফলের যে সূত্রটা সেটা হচ্ছে 4πr²। ঠিক আছে, এটা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। এবার আর এর মান যদি বৃদ্ধি পায়, মাথায় রাখবে আগে আর ছিল আর সেটা 50% বৃদ্ধি পেলে আর ইন্টু 150/100 হয়। 50% বৃদ্ধি মানে এটা। তাহলে এখন যদি আমরা এটাকে কাটাকুটি করি 5 দিয়ে, তাহলে 3 5 15, 5 2 10, মানে 3r/2 হচ্ছে এখন, মানে 50% বৃদ্ধির পরে ব্যাসার্ধটা। তাহলে 4π আমরা 3r/2 লিখতে পারি তার হোল স্কোয়ার। তাহলে 4π ইন্টু 9r²/4 হবে, 4 4 কেটে যাচ্ছে, তাহলে 9πr² হবে। তাহলে আগে ছিল 4πr², এখন হচ্ছে 9πr²। বৃদ্ধি কতটা পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে হচ্ছে বিয়োগ করলে দেখবে 5πr² হচ্ছে। তাহলে সুতরাং দিয়ে শতকরা বের করতে গেলে আমরা জানি বৃদ্ধিটা ওপরে লিখতে হয়, আগে যেটা ছিল সেটা নিচে লিখতে হয়, আর ইনটু দিয়ে 100 করতে হয়। এটা হচ্ছে রুলস। এবার কাটাকুটি করো, πr² কেটে যাচ্ছে, 4 দিয়ে 100 করলে 4 25 100, আর 5 25 125%। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার, 125% ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। নেক্সট আমরা চলে আসছি পরেরটাই। দেখো এটা কিন্তু তোমরা এক্স ধরেও করতে পারতে, ঠিক আছে, কিন্তু এটাই সব থেকে সোজা এবং তাড়াতাড়ি। মাথায় রাখবে আমাকে তাড়াতাড়ি করতে হবে পরীক্ষার হলে। তাড়াতাড়ি কেন বলো তো, কারণ বড় প্রশ্নতে তো সময় তোমার অনেকটা খেয়ে নেবে, তাই শর্ট কোশ্চেনে যদি অনেক সময় নষ্ট করে দাও বড় কোশ্চেন করতে পারবে না। এইগুলো নিয়ে টিপস অ্যান্ড ট্রিক্স আমি ভিডিও নিয়ে আসবো, তোমরা অন্য কোনো ভিডিওতে পেয়ে যাবে যে কিভাবে শর্ট কোশ্চেন করতে হয়। ঠিক আছে,
দেখো 10 দাগেরটা আমরা করবো এবার। 10 দাগেরটা বলছে একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট শঙ্কুর ভূমির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা সমান হলেই তাদের বক্রতলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে। দেখো এখানে একটা 2πr² হচ্ছে আর একটা হচ্ছে πrl, ঠিক আছে, এই দুটো কিন্তু অনুপাত বের করতে বলেছে, ঠিক আছে। তো তাদের উচ্চতা সমান বলেছে এবং ব্যাসের দৈর্ঘ্য, আচ্ছা ব্যাস মানেই হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাস সমান মানেই ব্যাসার্ধ সমান, ঠিক আছে, ব্যাস নিয়ে কিন্তু আবার কেউ ঘাবড়িয়ে যেও না, ব্যাস সমান মানে ব্যাসার্ধ সমান। আর উচ্চতা এখানে সমান হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে একটার বক্রতলের ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র তো শঙ্কুর ক্ষেত্রে হচ্ছে 2πr², ঠিক আছে, এটা হচ্ছে অর্ধগোলকের ক্ষেত্রে। আর নিরেট শঙ্কুর ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πrl। এবার আমরা কি করব ভালো করে লক্ষ্য করে দেখো, পাই পাই কেটে যাচ্ছে, কাটাকুটি কিন্তু অ্যাকচুয়ালি যায় না, মনে মনে কাটাকুটি করবে। আর আর এর স্কোয়ার থেকে একটা আর কেটে যাচ্ছে, তাহলে এখানে আর এর স্কোয়ার একটা আর কেটে যাচ্ছে, তাহলে 2r দিয়ে এল পড়ে থাকে, এল এর ভ্যালু আমরা জানি h² প্লাস r², ঠিক আছে। এবার আমরা কি করব বলো তো, 2r আমরা জানি এখানে উচ্চতার সাথে সমান ব্যাসটা, তাহলে ব্যাস যদি উচ্চতার সাথে সমান হয় তাহলে ব্যাসার্ধটা উচ্চতার সাথে সমান হবে। তাহলে এখানে কি করতে পারি আমরা বলো তো, h² আমরা r² লিখতে পারি, ঠিক আছে। তাহলে 2r দিয়ে আমরা এখানে 2r² পেলাম, তাহলে 2r দিয়ে আমরা এটা কি পাচ্ছি, √2 ইন্টু আর, আর কেটে গেলে দেখো 2:√2 পাচ্ছি, শুধু দুইটাকে আমরা 2 ইন্টু √2 ইন্টু √2 লিখতে পারি, আর এটা হচ্ছে √2, √2 কেটে গেলে দেখো √2:1 আসছে, এবং এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার, ঠিক আছে। √2:1 এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে। এরপরে আমরা চলে আসছি হচ্ছে দেখো পরেরটায়, পরের অঙ্কটা কি বলছে, 11 দাগেরটা বলছে tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি, এটা আমি বহুবার করিয়েছি, দেখো আগেও কোনো না কোনো একটা স্কুলে আমি করিয়ে দিয়েছি বা অন্য কোনো টেস্ট পেপারে হয়তো করানো আছে। tan 1 পাশে আমরা লিখবো হচ্ছে tan 89 ডিগ্রি, আর tan 2 এর পাশে লিখবো হচ্ছে tan 88 ডিগ্রি। এরকম করতে করতে দেখবে একটা সংখ্যা পড়ে থাকে, সেটা হচ্ছে tan 45 ডিগ্রি। এবার tan 1 ডিগ্রিটাকে 1 ডিগ্রি লিখবো, আর এটাকে কট অনুযায়ী যদি চেঞ্জ করো তাহলে tan 90 ডিগ্রি -1 হয়ে যাবে, পাশেরটাও তাই থাকবে, আর এই 88টাকে চেঞ্জ করলে 90 ডিগ্রি -2 হয়ে যাবে। এরকম করতে করতে tan 45টা পড়ে থাকবে, tan 1 এর জায়গায় tan 1 লিখবে, আর এটা হয়ে যাবে cot 1 ডিগ্রি। একইভাবে tan 2 ডিগ্রি, আর এটা হয়ে যাবে cot 2 ডিগ্রি, ঠিক আছে, সবকটাতে ডিগ্রি দেবে, আর লাস্টেরটা পড়ে থাকছে হচ্ছে tan 45 ডিগ্রি, ঠিক আছে, কারণ এর কোনো পার্টনার নেই। এবার tan 1 cot 1 মানে 1 হয়, এটার মানেও 1 হয়, আর এরকম করতে করতে এটাও 1 হয় লাস্টেরটা, তাহলে 1 দিয়ে সবকটাকে যদি গুণ করো তাহলে অ্যান্সার কিন্তু একই আসবে, 1ই আসবে, ঠিক আছে। এটা আমি বহুবার করিয়েছি, একটু দেখে নেবে। চলে আসতে হচ্ছে আজকের দেখো লাস্ট, আমরা অঙ্কে একদম শেষে পৌঁছে গেছি। 12 দাগের অঙ্কটা বহুবার রিপিট একটা অঙ্ক, ঠিক আছে। আমরা জানি x² = a প্লাস সামেশন fi ui বাই দিয়ে সামেশন fi ইন্টু h, ঠিক আছে। এবার দেখো এর ভ্যালু কোনটা বলো তো, এর ভ্যালু হচ্ছে 25, কি করে পেলাম, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এর ভ্যালু, আর নিচেরটা হচ্ছে h এর ভ্যালু, ঠিক আছে। তাহলে আমরা বসিয়ে দিই x² এর মান হচ্ছে 25, সামেশন fi ui এর মান হচ্ছে 20 বাই 100 ইন্টু 10, 0 0 কেটে গেল, এটাও 0 0 কেটে গেল, 25 আর 2 কি হয় 27 হয়। তাহলে এই অঙ্কটার যৌগিক গড় অথবা x² যে বলেছে তার মান হচ্ছে 27, 27 অ্যান্সার, একক তো হয় না, এটা 87ই হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে। তো অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, যে কেমন লাগলো অঙ্কগুলো এবং কোন স্কুল থেকে তোমরা দেখছো, একটু কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে, আমার বুঝতে এটা সুবিধা হয়। আর লাইক করে দিও ভিডিওটা ভালো যদি লেগে থাকে, এবং যদি সম্পূর্ণ চাও যে স্যার রামকৃষ্ণ মিশনের এই স্কুলটা আমাকে সম্পূর্ণ করিয়ে দিন, তাহলে বেশি বেশি করে সবাই কমেন্ট করো, তাহলে আমি 2-1 দিনের মধ্যেই এটার বড় প্রশ্নগুলো করিয়ে দেবো, কারণ এটা খুবই একটা
ভাইটাল স্কুল মানে রামকৃষ্ণ মিশন থেকে তোমরা জানো যে প্রত্যেক বছরই টপ করে, মানে র্যাঙ্ক যে হয় না 1 থেকে 10, তো 1 থেকে 10-এর মধ্যে রামকৃষ্ণ মিশনের কোনো না কোনো ব্রাঞ্চের স্টুডেন্টরা থাকেই। ঠিক আছে, সে নরেন্দ্রপুরেরটা হতে পারে, পুরুলিয়ারটা হতে পারে, অনেক জায়গারই রয়েছে রামকৃষ্ণ মিশন, তো সেখান থেকে কিন্তু র্যাঙ্ক করে। তো এর জন্য রামকৃষ্ণ মিশনের স্কুলগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সলভ করার জন্য। তো তোমরা নিজেরা করে নিলে তো খুবই ভালো, আর যদি আমার আশায় থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে এবং টেলিগ্রামে, কিন্তু তোমরা অবশ্যই জয়েন করে নিও। হোয়াটসঅ্যাপ গ্রুপ করা রয়েছে, সেটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চেক করে নিও। আর শেষে একটা কথাই বলবো, ভালো করে প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিসই হচ্ছে একটা মূল মন্ত্র যদি ভালো রেজাল্ট করতে চাও, এর বাইরে কিচ্ছু আর নেই। চলো সবাইকে, ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে।